তা আপনার থেকে তো আপনার ছেলের দর বেশি। আপনি চাইছেন যে আমার ছেলেকে এইবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবো, সে স্বপ্ন পূর্ণ হচ্ছে না। ওরা পথ দেখাক না, ওরা পথ দেখালে তখন আমি নিশ্চয়ই ওদের সঙ্গে সুরে সুর মিলিয়ে তখন বলবো যে এই পথকে অনুসরণ করুক বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ, কেন্দ্রের বা রাজ্যে আমি যারা মমতা রয়েছে। বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আর হিজাবেও কাজ হবে না, ওড়না দিয়েও কাজ হবে না, শাড়ির আঁচল দিয়েও কাজ হবে না। এবার আপনার মুখটা পারলে মানুষও হই হই করবে, কালীঘাটে হয়তো আগামী দিনে এসবের জন্য তারা আরো হয়তো বেশি ভোটে জিতে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চোখে মুখে ভয়, সেই ভয়টা কিন্তু মানুষের কাছে হব, ছড়িয়ে পড়েছে। মমতা ডান্ডিয়া বন্দ্যোপাধ্যায় নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবো, এ কি মামাবাড়ি আবদার নাকি? অতিরিক্ত এসব বিএলওদের ফিএলওদের বিক্ষোভ এসব করানো হচ্ছে, আর বিএলওদের টাকা পয়সা দেয়নি কেন, যা প্রাপ্য দিচ্ছে না কেন? বিএলওদের নিরাপত্তা দেওয়ার কাদের কথা? এটা তো একটা, এই রাজ্য, এটা তো ভারতবর্ষের সংবিধান বা ল অফ দ্য ল্যান্ড এবং ইসিআই এর আন্ডারে, তো নাকি তার বাইরে? ভারতবর্ষের বাইরে কি রাজ্যটা? এক, দুই হচ্ছে যে মানুষের কাছে যত এই এসআইআর এর বিরোধিতা আর এসআইআর নিয়ে যতই এই ধরনের করবে, আমরা তো আমাদের স্লোগান তো আজও স্ট্যান্ডস, নো এসআইআর নো ভোট। এবং একটা কথা আমরা আবারও বলছি, এবং সেটা একেবারে ইসিআই কে বলছি, যে ইসি এই এসআইআর এর যে স্পিরিট, সেই স্পিরিটে যেন হতে হয়। ওই সমস্ত ওই তথাকথিত, হ্যাঁ, গোয়ঙ্গচ্ছ ভাব, এসআইআর যেন ট্রু সেন্স, ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম এসআইআর হতে হবে, নো এসআইআর নো ভোট। মামদাবাজি নাকি যে অভারতীয়রা ভোট দিয়ে আমাদের বাংলার বা অন্য রাজ্যের বা এমএলএ এমপি পুরসভা ত্রিস্তর পঞ্চায়েত রাজ্য সরকার গঠন করবে? ভারতীয় নয় যারা, একে তো তারা আমাদের খাবার খাচ্ছে, একে তারা আমাদের এখানে অর্থনৈতিক বোঝা, একে তারা আমাদের এনক্রোচ করছে এই সমস্ত স্বাস্থ্য। বিভিন্ন হাসপাতালে গেলে বোঝা যায় যে কারা তারা, বেশিরভাগ, সকলে বলবো না আমি, বেশিরভাগ। তো সুতরাং এইগুলো তো হওয়া উচিত নয়। তো সুতরাং এই বিষয়টা তো নিশ্চয়ই দেখতে হবে। এসআইআর তো আর নতুন বিষয় নয়, আর ইসিও কোনো নতুন হঠাৎ করে গুজিয়ে ওঠা বিজেপির আমলের কোনো প্রতিষ্ঠান নয়। নির্বাচনে কোনো কাজ করবে না, তা আরজি করলেই হলো নাকি? আরজি করলেই হলো বাংলাদেশিরা আমায় ভোট দেবে, রোহিঙ্গারা আমায় ভোট দেবে, অন্য কোনো ভিনদেশিরা আমায় ভোট দেবে, ভুতুরে ভোটার ভোট দেবে, মৃত মানুষরা জীবন্ত হয়ে যাবে অন্তত নির্বাচনের দিনে, আর আমি সেই ভোট পেয়ে এমএলএ হব, এমপি হব, মুখ্যমন্ত্রী হব, ডান্ডিয়া নৃত্য করতে করতে 14 তলায় গিয়ে বসবো, এ কি মামাবাড়ি আবদার নাকি? না, আমি একটা কথা বুঝতে পারছি না কেন, একটা কথা বলবো, এই যে ডেরেক বা শতাব্দী, এরা কি বোঝে? ডেরেক তো কোনোদিন নির্বাচনে দাঁড়ায়নি, রাজ্যসভা কাউন্সিলরও কোনোদিন হয়নি, আর শতাব্দী কোনোদিন সেই অর্থে ইয়ের পাতা উল্টায়নি, ভোটার লিস্টের পাতা উল্টে নেই। এরা সমস্ত ভাষণ দেয় সব কথা নিয়ে, অন্যরা রয়েছে তারা যেতে পারে, তারা ভাষণ দিতে পারে, বেশিরভাগই জানে না, ভোটার লিস্ট খায় না, মাথায় দেয় সব। এই সময়তে এই মমতা ব্যানার্জির দয়া করুণাতে এই সমস্ত এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, একটু ইংরেজি বলতে পারা, হ্যাঁ, এই সমস্ত ডেরেকরা সব রাজ্যসভায় গেছে। ডেরেক এই লোকসভা বা বিধানসভা ইলেকশনের বা এই যে নির্বাচিত যে সদস্য ত্রিস্তর পঞ্চায়েত দিবেন বা পুরসভা পুর নগমের কি বোঝে? সুতরাং ওগুলো তো বললে হবে না, যারা জানে তারা জানে, এটা তৃণমূলেরও যারা জানে তারা জানে। এখন মুশকিল হচ্ছে শিখিয়ে পড়িয়ে ওদের পাঠালে পরে সেটা বলতে হয়। আগে মমতা বলতো যে কে বলবে কে বলবে না আর কে নেতৃত্ব দেবে, তো এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুজনে মিলে বলে দেয়। তো এইবারে এই এই রোটেশনে নেতৃত্বের দায়িত্ব পড়েছে ডেরেকের ওপর, আর বলার দায়িত্ব পড়েছে শতাব্দীর ওপরে। আপনি যখন বলছেন যে বলার দায়িত্ব পড়েছে শতাব্দী রায়ের ওপরে, এবং শতাব্দী রায়রা কখনোই জানেন না যে ইলেকশনের এই লিস্টিং, এই
এইগুলো জানতে গেলে বহু ইলেকশনে অন্যের হয়ে কাজ করতে হয়, বহু কর্পোরেশন ইলেকশন করতে হয়, মিউনিসিপ্যালিটি ইলেকশন করতে হয়, ত্রিস্তর পঞ্চায়েত করতে হয়, বিধানসভা করতে হয়, লোকসভা করতে হয়, নিজের ইলেকশন নিজে পরিচালনা করতে হয়। এরা তো সব থাকে এক জায়গায়, মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছে এক জায়গায়, সেখানকার সাংগঠনিক বা সেখানকার যারা এইসব কাজ করে তাদের ওপর ভর করে নির্বাচনে জেতা, সেটা হচ্ছে একটা সেই সময়ের একটা পরিবেশ বা জায়গার সাপোর্ট, সেই সময় সেই কনস্টিটুয়েন্সিটা ফেভারেবল ছিল বা পরিবেশ ফেভারেবল ছিল। তো এইরকম সমস্ত সরকারি যখন এসছে বা দলই ক্ষমতা এসছে, তাদের মধ্যে এরকম বহু বহু কাউন্সিলর, এমএলএ, এমপি, রাজনীতি না করা এসব মানুষজন ওই কিছু এসে যায় না, তাহলে পরে এইটা সবচেয়ে বড় গণতন্ত্রী পশ্চিমবাংলার বা ভারতবর্ষের বুকে, আমি যেটা অভিষেক সম্পর্কে বলেছিলাম বেশ কিছুদিন আগে, আর আজকে বলছি, তাহলেই যারা গিয়েছিল তারা পথ দেখাক না। মমতা ব্যানার্জি, এই যারা 10 জন গিয়েছিল তারা, এবং অভিষেক ব্যানার্জি, যে আমরা এই সমস্ত ভুয়ো ভোট, বাংলাদেশিদের ভোটে নির্বাচিত হওয়া সমস্ত আমরা মুখ্যমন্ত্রী বা সংসদ সদস্য, সুতরাং আমরা রিজাইন করছি। মানুষও হই হই করবে, হয়তো আগামী দিনে এসবের জন্য তারা আরো হয়তো বেশি ভোটে জিতে আসবে। এটা কি মেনে নেওয়া যায় যে 7,11,000 ভোটে অভিষেক জেতে? এটা কি বিশ্বাসযোগ্য? তো যাই হোক, তাই ওরা চিৎকার চেঁচামেচি করছে। তো ওরা পথ দেখাক না, ওরা পথ দেখালে তখন আমি নিশ্চয়ই ওদের সঙ্গে সুর মিলে তখন বলবো যে এই পথকে অনুসরণ করুক বিভিন্ন রাজনৈতিক দল, হ্যাঁ, কেন্দ্রের বা রাজ্যে যারা রয়েছে। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে, সেটা হলো তৃণমূল সরকার বলে যে দুয়ারে সরকার, এই যে রীতিমতো ছবি বিকৃত ছড়ানো, এটাই কি তৃণমূলের দুয়ারে ভুয়ো প্রচার? দুয়ারি সরকার, এটা দুয়ারি সরকার নয়, এটা দুয়ারি দুয়ারি ধর্ষণ, দুয়ারি দুয়ারে তোমার শ্লীলতাহানি, দুয়ারে দুয়ারে গিয়ে এইসবগুলো করার নামই হচ্ছে দুয়ারি সরকার। দুয়ারে গিয়ে হুমকি দাও, দুয়ারে গিয়ে মা বোনেদের তুলে আনো, দুয়ারে গিয়ে তার বাড়িতে দেখতে সুন্দর কিনা দেখে এসো, তার বাড়ির মহিলা, তার বাড়ির পুত্রবধূ, তার বাড়ির মেয়ে, এর নাম হচ্ছে দুয়ারি সরকার। দুয়ারি সরকার কোনো বাড়িতে গিয়ে দেখে আসা কার বাড়ি? অবশ্যই দুয়ারি সরকার মানে বোঝেন, দুয়ারি সরকার মানে বোঝেন, দুয়ারি সরকার মানে এটাই, কার বাড়িতে সুন্দরী মহিলা আছে, কার বাড়িতে সুন্দরী মা আছে, কার কার মেয়ে সুন্দরী, এইসবগুলো দেখে আসার নাম হচ্ছে দুয়ারি সরকার। দিদি, আমি বলবো একটা প্রশ্ন যে এই যে ভুয়ো ছবির দায়, এই ভুয়ো ছবির দায় কি শুধুমাত্র তৃণমূলের নিচু তলার কর্মীদের উপর চাপিয়ে দেবেন, নাকি এটা টপ অর্ডার নিয়ে যাচ্ছে? একদম এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মা মমতা বন্দ্যোপাধ্যায়, এদের নির্দেশে এগুলো করা হচ্ছে। না হলে কখনো কোনো ইউটিউবারের করার এটা কখনো সাহস হয় না। আর এরা ডিজিটাল যোদ্ধা হিসেবে যে এরা যে ফেসবুকে লিখে রেখেছে না, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রেখেছে, তখন বুঝতে হবে যে সব থেকে বড় যদি খিলাড়ি কেউ হয়ে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে এই দেবাংশু ভট্টাচার্যের মতো এরকম নোংরা কিছু মানুষ। একদমই। তাহলে বলতে হয়, এই ভুয়ো প্রচার করে কি সত্যি আপনাদের মনে হয় বিজেপিকে রোখা যাবে? আপনাদের কি মনোবল? কখনোই রোখা যাবে না। বিজেপিকে যদি রোখা যেত তাহলে কবেই রুখে ফেলতো। মানুষ একের পর এক রাস্তায় নামছে, লড়াই করছে, যুদ্ধ করছে। কিসের জন্য? মানুষ নিজের জন্য লড়াই করছে। মানুষ শিখে গেছে লড়াই করা। বিজেপিকে কখনো রোখা যায়নি, যাবে না। আর সাধারণ মানুষকেও রোখা যাবে না। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে যে এই পৃথিবীতে এইরকম মুখ্যমন্ত্রী, এইরকম কি বলবো, এনাকে বলতে গেলে অনেক কিছুই বলা হয়। এরকম মানে নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে লড়াই করে বাঁচতে হয় মানুষ শিখে গেছে, মানুষ জেনে গেছে। দেখলাম যে রীতিমতো একটা জিনিস, মর্গে রীতিমতো দিদি উপড়ে নেওয়া হচ্ছে চোখ, একদম পরিবারের বিক্ষোভে আটকে পড়লো মুখ্যমন্ত্রীর কনভয়, একদম চাকরির আশ্বাসে উঠলো অবরোধ। কি চলছে কনভয়? আপনারা কি মানুষ ভয়টা কাটিয়ে উঠছে? দেখুন, মানুষ তো ভয় কাটিয়ে অনেকদিন আগেই উঠেছেন। শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের হাতে এত দেশদ্রোহী, এত রোহিঙ্গা মানুষকে ভেতরে ভেতরে গিয়ে মানুষকে ভয় দেখানো হয়। যদি তাদের কথা না শোনে তাদের বাড়িতে মোল্লা ঢুকিয়ে দেবে, তাদের রাতারাতি গায়েব করে দেবে, এরকম হুমকিও দেয়। কারণ আমার বাড়িতে এরকম হুমকি গেছিল।
আমি সব যাক আমি নিজে তার ভিকটিম। আমার বাড়িতে এরকম হুমকি গেছে। তাই এরা এরকম করে সাধারণ মানুষকে হুমকি দেয়, দিয়ে তাদেরকে চাপের ভিতরে রেখে দেয় যাতে এরা মুখ না খোলে, এরা প্রতিবাদ না করে, এরা ভেতরে, ভেতরে শেষ হয়ে যাক কিন্তু প্রকাশ্যে না আসতে পারে। মর্গ থেকে চোখ, একদম মৃত চোখ উপড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি তো দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়। তার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সে সদ্যোজাত সিজারের একজন পেশেন্ট। তার স্বামীকে অ্যাক্সিডেন্টের পেশেন্ট তাকে ভর্তি করার সাথে, সাথে কয়েক ঘন্টার ভিতরে তার চোখ গায়েব এবং বলছে ইঁদুরে কুবলে খেয়ে নিয়েছে। এটা কি সম্ভব? দেখুন এরা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করছে। এই তৃণমূল সরকার মানে এরা মানুষের দেহকেও ছাড়ছে না, মৃত দেহকেও ছাড়ছে না, কঙ্কালকেও ছাড়ছে না। কবর থেকে কঙ্কাল তুলে আনছে। শুধু হিন্দুদের কঙ্কালগুলো পাচ্ছে না, তাদেরকে পুড়িয়ে তাদেরকে সৎকার করা হয়। কিন্তু যাদেরকে এই মাটির তলায় দাফন করে তাদের কিন্তু কঙ্কাল নিয়েও ব্যবসা করছে এই তৃণমূল কংগ্রেস। শুধু মরা দেহ নয়, শুধু চোখ নয়, শুধু মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নয়। এরা মানুষের দেহ থেকে শুরু করে মানুষের মান সম্মান সব নিয়ে লড়াই এরা এরা করছে, রাজনীতি আমি করছে। বলব যে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে গেল, জনবিক্ষোভ হচ্ছে। কি বার্তা দিচ্ছে? দেখুন মুখ্যমন্ত্রীর যখন কনভয় আটকে গেল, যখন মানুষ আওয়াজ তুলছে যে একটা হসপিটালে ফ্রিজ নেই একটা বডি রাখার জন্য, আমাদের জবাব দিন। আমার ছেলের চোখ চোখ তুলে নেওয়া হয়েছে, জবাব দিন। আমার ছেলের চোখ ফিরিয়ে দিতে হবে, জবাব দিন। কোনো জবাব দিতে পেরেছেন? গাড়ির ভেতর থেকে হাত নেড়ে বলে দিচ্ছে সরিয়ে দিন, সরিয়ে দিন। কাকে সরাবেন আর কত লোককে সরাবেন? মানুষ আপনাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। আপনার নোংরা খেলা বন্ধ করুন। আপনার নোংরা খেলা না বন্ধ করলে আপনার নোংরা খেলায় জর্জরিত হয়ে আপনি শেষ হয়ে যাবেন তিলে, তিলে। রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি একদম রাজপথে রীতিমতো এসএসসি যারা চাকরি প্রার্থী তারা রীতিমতো আন্দোলন নামছে। কারো মা ক্যান্সারের পেশেন্ট, বলছেন চাকরিটা পেলে ভালো হতো। এই যে যারা আন্দোলন করছেন, প্রয়োজন যদি পড়ে তাদের সাথে আন্দোলনে পা মেলান? দেখুন যারা চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে তাদের মা ক্যান্সারের পেশেন্ট শুধু নয়, এমন কিছু, কিছু ভাইয়েরা দাদারা আছে তারা নিজের জমি বাস্তুটাকেও বিক্রি করে দিয়ে তারা চাকরিটা পেয়েছে। একসময় আশা করেছে একসময় আমার এই চাকরির টাকা জমিয়ে আমি আমার বাস্তু ফিরিয়ে নেবো, আমার জমি ফিরিয়ে নেবো। তাদের কি হবে? তার মা ক্যান্সার পেশেন্ট সেটা তো মানলাম। কিন্তু যারা যে সর্বস্ব হারিয়ে আজকে চাকরিটা পেয়েছে তাদের কি হবে? তাদের জন্য কি করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? প্ল্যান করে তাদের সবকিছু হারিয়ে তাদের বাস্তু, তাদের জমি, তাদের মা-বাবা সম্মান হারিয়ে আজকেরে তারা যে চাকরিটা নিয়েছে, নিয়ে আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে লাথি মেরে এরকম রাস্তায় নামিয়ে দিতে পারল। এটা কিসের ইঙ্গিত? এবার মানুষ বুঝুক। মানুষকেই বুঝতে হবে। মানুষ না বুঝলে কেউ মানুষকে বুঝাতে পারবে না। আপনার কাছে সেটা হলো শুধুমাত্র আপনারা নন, সাংবাদিক মানব গুহ, যিনি বহুল প্রচলিত একটি মুখ, সেই সাংবাদিক মানব গুহকে নিয়েও মিথ্যা প্রচার চালাচ্ছে এই ডিজিটাল বাহিনী। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বিকৃত ছবির নিচে মানব গুহর নাম দিয়ে লেখা, অ্যাজ ডিসকাসড ইন ইউর লাস্ট মিটিং, যে রীতিমতো তার নাম দিয়ে লেখা এবং লেখা রয়েছে যে লিগাল টিম ইনিশিয়েট করবে অ্যাকশনের। কি বলবেন? মানব গুহ দেখুন মানবদার মতন আপনাদের মতন মানুষেরা শুধু আপনারা সোশ্যাল মিডিয়ায় মানুষের ভালো মন্দ সত্যটা তুলে ধরেন বলে আজকের মানবদার মতন মানুষ আপনাদের মতন মানুষকে টার্গেট হতে হয়। আপনাদের মতন ইউটিউবারদের মানবদাদের মতন ইউটিউবারদের আজকের আমাদের ছবির সাথে এরকম বিকৃত ছবির সাথে ওনাদের এই নামটা লিখে ওনাদেরকেও অসম্মান করতে চায় যাতে ওনারাও ওনাদের বসিয়ে দেওয়ার জন্য যারা ওনার মানুষের কাছে মানুষের সুখ দুঃখের কথা ভালো মন্দের কথা যাতে না তুলে ধরতে পারে এই হচ্ছে পরিকল্পনা। এই চটি চাঁটারা শুধুমাত্র এটাই করতে পারে। যারাই মানুষের হয়ে কথা বলবে তাদেরকেই বসিয়ে দেবে। এই পরিকল্পনা কি সফল হবে? কখনোই সফল হবে না। কখনো কি সফল হতে পারে? কি সফল হতে পেরেছে? আমাদের যে দিদিটা ওই দিদিটার নামটা কি? আপনাদের যে আর এই যে সংখ্যালঘু পরিবার থেকে যে দিদিটা হ্যাঁ, রোজিনাদি। রোজিনাদিকে নিয়ে কত কি করেছে। তার হাসব্যান্ড এক জায়গায় চাকরি করে হয়তো তার কাছেও তার নামেও কেস করেছে। তাকেও নোটিশ পাঠিয়েছে। তাহলে বুঝতে পারছেন আজকের এই রোজিনাদির মতন মানুষ এরকমভাবে হ্যারাসমেন্ট করছে। রোজিনাদির মতন মানুষকে আজকের আমাদের মানবদার মতন একজন ভদ্র শিক্ষিত একজন ইউটিউবারকে তাকেও সে এরকম হ্যারাসমেন্ট করছে। কালকেরে আপনাকেও করতে পারে। পরশুদিন আরো মানুষকে করতে পারে। রিপাবলিক, টিভি 9 এদেরকে তো ছেড়ে কথাই বলে না।
যারা মানুষের কথা তুলে ধরে, মানুষের পাশে থাকার কথা বলে, তাদেরকেই এরকম করে তাদেরকে হ্যারাসমেন্ট করে। এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় চটিচাটা কিছু মিডিয়া আছে, কিছু ইউটিউবার আছে। চরম লড়াই কি সংগঠন? অবশ্যই চরম লড়াই তো হবে। আর এমনিই যে চরম লড়াইয়ের জন্যে মানুষ সংঘবদ্ধ হচ্ছে। আর এরপরে ২৬-এর ইলেকশনটা এবার কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চোখে মুখে ভয়, সেই ভয়টা কিন্তু মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাত দিয়ে কিংবা বোরকা দিয়ে, হিজাব দিয়ে মুখ ঢাকুক, কিন্তু মানুষ সেটা কিন্তু দেখে ফেলেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আর হিজাবেও কাজ হবে না, ওড়না দিয়েও কাজ হবে না, শাড়ির আঁচল দিয়েও কাজ হবে না। এবার আপনার মুখটা পারলে কালীঘাটে নিয়ে লুকিয়ে রাখুন, না হলে আপনার মুখে চুনকালি অবশ্যই রাস্তায় মাখাবে মা বোনেরা এই পশ্চিমবঙ্গের। আমার শেষ একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, ২৬-এ কি হতে চলেছে? ২৬-এ বিজেপি অবশ্যই আসবে, কেননা মানুষ বুঝে গেছে। আর এদের যে নোংরা রাজনীতি, এরা যে মানুষের সম্মান নিয়ে, মা বোনের সম্মান নিয়ে রাজনীতি করে, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। তাই মা বোনেরা নিজের সম্মান আর কিন্তু হাটে বাজারে এই আমাদের পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বারা কিন্তু আর কিন্তু শেষ হতে দেবে না। লক্ষ্মীর ভান্ডার যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার কাদের টাকা কাদের দেবে? মা বোনেরকে আমি কি বলতে চাই, যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেটা আপনাদের ট্যাক্সের টাকায়, আপনাদেরই টাকায় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এরপর যদি বাড়িয়ে, আপনাদেরকে আমি বলছি যে বাড়িয়ে দেবে শুধুমাত্র সামনের আপনার বিধানসভার ২৬-এর বিধানসভা ভোট উপলক্ষ করে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। তারপরে যখন এই তৃণমূল সরকার একদম নির্মূল হয়ে যাবে, পুরো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, তখন কি এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবে? তখন কি লক্ষ্মীর ভান্ডার পাবেন? পাবেন না। তখন শুধুমাত্র এই বিজেপি সরকার থাকবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থাকবেন আপনাদের পাশে। ওনার যত এই কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আপনারা পাবেন, আপনারা সম্মানের সাথে বাঁচবেন। আপনার ঘরে আপনার কন্যা সন্তান সম্মানের সাথে রাস্তায় চলতে পারবে, হাঁটতে পারবে। কখনো আপনাদের সন্তানদেরকে কুনজরে কেউ দেখবে না, আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন সবসময় এই বিজেপির সরকার আর যাই করুক, মানুষের সম্মান নিয়ে রাজনীতি করবে না, আর মা বোনেদের সম্মান নিয়ে রাজনীতি করবে না, মানুষের পাশেই থাকেন। আর আমি তো বলবো যে এই এই তৃণমূল সরকারকে আপনারা বিসর্জন দিয়ে দেখুন ২০২৬-এ, যে বিজেপি সরকার আপনাদের জন্য কি করছে। দেখুন, গাদ্দার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গাদ্দারেদের মুখে মানায় না যে বাঁশের থেকে কঞ্চি দর বেশি। তা আপনার থেকে তো আপনার ছেলের দর বেশি। আপনি চাইছেন যে আমার ছেলেকে এইবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবো, সে স্বপ্ন পূর্ণ হচ্ছে না। ঠিক আছে? আপনি যে দিবা স্বপ্ন দেখছেন না, আপনি এবার আপনার দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, আপনি রাত্রে স্বপ্ন দেখুন। শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় হবে? অবশ্যই পরাজয় হবে। শুভেন্দু অধিকারী মহাশয় মানুষের পাশে থাকেন, মানুষের কাছে থাকেন, দুঃখিনী মা বোনেদের পাশে থাকেন, তাদের সম্মানের জন্য লড়াই করেন, গরিব পরিবারের পাশে থাকেন। একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেড়ে নিচ্ছে, তার পাশে থাকছেন। তাহলে শুভেন্দু অধিকারী কেন জিতবে না? শুভেন্দু অধিকারী এই রাজ্যে আগামী দিনে একটা বড় পদে যেতে যাচ্ছে। সে তার জন্য আমাদের আগাম শুভেচ্ছা রইল দাদাকে, যে দাদা এই ছোট বোনেদের তরফ থেকে আপনার শুভেচ্ছা রইল, আপনার আগামী চলার পথ আরো শুভ হোক, আপনি এগিয়ে যান। এরকম ছোট বোন হাজার একটা আপনার পেছনে আছে। রেখাদি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদের তরফ থেকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। নমস্কার।